بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. Recent যে chaotic situation মেডিকেল ঢাকা মেডিকেল কলেজে, তো এটার যে কমপ্লিকেশন আর এটাকে কীভাবে অ্যাভয়েড করা যেত, বা এটা তো এই ধরনের প্রবলেম তো এটা তো নিউ না, ইট ইজ অনগোয়িং বাংলাদেশের প্রেক্ষাপটে, যে ডাক্তারদেরকে অ্যাটাক করে পেশেন্টের অ্যাটেন্ডেন্স বা পেশেন্টস, এইটা এটা অনেক একটা ব্যাড ট্র্যাডিশন। কিন্তু যুক্তির অযুক্তিতে আমরা পড়ে আসতেছি। তো কথা হচ্ছে এটাকে কিভাবে প্রিভেন্ট করা যায়। এখন এখানে প্রিভেন্ট করার যে পদ্ধতিটা সেটা হচ্ছে একটা যে সিস্টেমে এটাকে প্রিভেন্ট করা যায় এবং যেখানে ইনটেক্ট থাকবে বায়োলেটারাল রাইটস এবং ইন্টারেস্ট, যেখানে ডাক্তাররা এবং পেশেন্টরা বোথ সাইড এরকম সিচুয়েশন হবে না যে তারা অ্যাটাক করবে ওয়ান হ্যান্ড, অন দ্য আদার হ্যান্ডস তো পেশেন্ট তার রাইটস 100% তারা পাবে, সেটাও সিকিউর করা যাবে এবং এটা পসিবল। আর পেশেন্টের লোকজন ডাক্তারদেরকে কখনো অ্যাটাক করবে না। এক্সাম্পল, সাউথ আফ্রিকাতে বেশিরভাগ সিটিজেন, আমি যদি এইভাবে বলি, দে আর মোর অ্যাগ্রেসিভ, মোর বারবারিয়ানস, রুড, এবং if you can add all these other negative words, but why then they are not attacking doctors? Bangladeshi people to more civilized, সেই ক্ষেত্রে এরকম সিচুয়েশন তো হওয়ার কথা ছিল না, কিন্তু বাংলাদেশে এই এই ট্রেডিশনটা ডাক্তারকে অ্যাটাক করে পেশেন্ট লোকজন, এবং যেটা হয় পেশেন্টের লোকজন যে সেন্টিমেন্ট রিগার্ডিং পেশেন্ট ডেথ অ্যান্ড পেশেন্ট নেগলিজেন্সি। তো এটার এই মানে নয় যে আমি বিং এ ডক্টর আমি ডক্টরদেরকে প্রোটেক্ট করতে চাচ্ছি, ইট ডাজন্ট মিন। আমি একটা বায়োলেটারাল বেনিফিটস অ্যান্ড মেকানিজম, তাতে একটা ব্যালেন্স হবে, তারা অ্যাটাক করতে পারবে না, তবে তাদের তাদের তারা তার 100% রাইটস তাদের পাবে, তারা জাস্টিস পাবে। এইটা হচ্ছে এনশিওর করতে হবে থ্রু এ সিস্টেম। এটা খুবই সম্ভব, যেটা বাংলাদেশে এক্সিস্ট করতেছে না। তো এটার মেকানিজমটা, ইজি মেকানিজমটা কি, আমি অনেকবার হয়তো বলছি বিভিন্ন in the past, বিভিন্ন টাইম in my discussion। সেটার মেইন মেকানিজমটা হচ্ছে বাংলাদেশ যে মেডিকেল ডেন্টাল কাউন্সিলকে রিস্ট্রাকচার করতে হবে, তাদের কনস্টিটিউশনকে নতুন করে সাজাতে হবে। এটা একটা কম্প্রিহেন্সিভ, যেখানে এমন কিছু রুলস রেগুলেশন থাকবে যে কোনো ডাক্তার যদি নেগলিজেন্ট হয়, মিনিমাম তাকে যে ডিসিপ্লিন করা যাবে, তার লাইসেন্স ক্যান্সেল করা যাবে, তাকে পেনাল্টি করা যাবে। সেই যে এই ব্যাপারটা পেশেন্টসরা জানে না তাদের রাইটস। অন দ্য আদার হ্যান্ড, ইভেন কোয়ালিফাইড ডক্টরস দেমসেলফ, তারাও তাদের এই ব্যাপারে তারা নেগলিজেন্ট, কারণ এই প্র্যাকটিস না থাকাতে তারা
মনে করে যে পেশেন্টের কোনো রাইটস নাই। এটা হচ্ছে এমন করে চলে আসছে, কিন্তু এটা আনফর্চুনেটলি এটা কন্টিনিউ করতে পারে না। দেয়ারফর মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলকে ড্রাস্টিক উইদাউট এনি ডিলে, এখন যারা এই স্বাস্থ্য হেলথ ইনি অ্যাডভাইজার, শুধু উনি একা দেওয়া সম্ভব না, এইখানে এক্সপার্ট বলতে সমস্ত discipline of medicine like surgery medicine, gynae, pediatrics, সমস্ত রিপুটেবল প্রফেসর এবং এই ধরনের লোকদের, মানে তারা কম্বিনেশনে এবং কিছু লিগাল এক্সপার্টিস। আমাদের দেশে লয়ার, এটা অ্যাটর্নি বা লয়ার যেটা বলেন, তারা কিন্তু মেডিকেল নেগলিজেন্সিতে এক্সপার্ট নাই। এই জন্য পেশেন্ট যখন কোনো ডাক্তারের নেগলিজেন্সি জন্য সু করার জন্য লয়ার খুঁজে, কারণ এই সিস্টেম না থাকাতে মেডিকেল নেগলিজেন্স জন্য স্পেশালাইজ অ্যাটর্নি বা লয়ার থাকে সারা ওয়ার্ল্ডে। এখন বাংলাদেশে কেন নাই, আমার এই উত্তরটা নাই। তবে এটা তাদের যে এই ট্রেনিংটা, এই কোর্সটা করতে হবে। বিফোর দে ডু সো, যে ফার্স্ট কন্ডিশন হচ্ছে মেডিকেল ডেন্টাল কাউন্সিলকে ইয়ে করতে হবে, এটাকে ঠিক করতে হবে। এটা হচ্ছে মেইন কথা। যদি এটা ঠিক হয়ে যায়, তখন হবে কি, পেশেন্ট এটা টেলিভিশন রেগুলার আসবে, টেলিভিশনে সমস্ত মিডিয়াতে, যে এই একটি নতুন রুলস রেগুলেশন। আপনি যখনই দেখবেন কোনো ডাক্তার আপনার নেগলিজেন্ট, প্রাইভেট সেক্টর হোক আর এই গভর্নমেন্ট হসপিটালে, বোথ সেক্টরে ইকুয়াল, এটা সেটা শুধু ডাক্তার, পুরো ইন্ডাস্ট্রি যেটা আছে, যেটা কি বলবো, হেলথ ইন্ডাস্ট্রি, এই হেলথ ইন্ডাস্ট্রির মধ্যে অনেকগুলো কম্পোনেন্ট, এটা ইনক্লুডিং আপনি ডাক্তার ছাড়াও নার্সকেও সু করতে পারবে। তারপরে ওই যে কি বলে, ডাক্তারের বাইরে, নার্সের বাইরে হচ্ছে যারা এই পেশার সঙ্গে ডাইরেক্টলি ইনভলভ, ইভেন ল্যাব টেকনিশিয়ান যখন রং রিপোর্ট করে, আমাদের দেশে অনেক ফ্যাক্টর আছে। তো সেখানে অনেকভাবে পেশেন্টকে প্রোটেক্ট করা যায়, পেশেন্ট তার রাইটস ফিরে পাবে। তাদের কখনই উচিত হবে না ডাক্তার বা হসপিটালে অ্যাটাক করতে, তাদের কোনো রাইটস নেই। শুধু তারা লয়ার, স্পেশাল লয়ার হায়ার করবে। এই সিস্টেমটার জন্য আমি কথা বলতেছি অনেক দিন ধরে, এই কথাটা বলতেছি যে এই সিস্টেমটা হবে সেন্ট্রালি, প্রথম ঢাকায়, এবং এটার উদ্যোগটা নেবে কারা? এটার স্টেক হোল্ডার হচ্ছে মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল, যারা গার্ডিয়ানস। এখন এরপরে আসবে ডিপার্টমেন্ট অফ জাস্টিস। তারা এই যে ম্যাজিস্ট্রেট কোর্ট বলেন আর হাইকোর্ট বলেন, সমস্ত সুপ্রিম কোর্ট, সব কোর্টের সঙ্গে একটা ইউনিট থাকবে, যারা যে লয়ারগুলো এই কি বলবো, পেশেন্টের কেস নিবে, তাদের সেই এক্সপার্টিস, কোয়ালিফিকেশন, ট্রেনিং থাকতে হবে। সুতরাং যে কোনো ডাক্তারই এই কেস হ্যান্ডেল করতে পারবে না, সেই 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 জ্ঞান থাকতে হবে। এখন সাপোজ এক্সাম্পল, যে বিভিন্ন ক্যাটাগরি লয়ার, বাংলাদেশের মতো নেই, এখন ফ্যামিলি লয়ার্স, ডিভোর্স লয়ার্স, ট্যাক্স লয়ার্স, কত ধরনের লয়ার্স আসছে, ক্রিমিনাল লয়ার্স,
সিভিল লাইটিগেশন, অমুক লাইটিগেশন, অনেক ধরনের প্রপার্টি, কমার্শিয়াল প্রপার্টি, তারপরে আপনার কম করে হলে 450 থেকে 500 রকম লয়ার হতে পারে। এরা এই বাংলাদেশে লয়াররা এত বোধের যে লয়ার আছে তারা নিজেও জানে না, আনফর্চুনেটলি। আমি আমি আমার কাছে মনে হয় এই ব্যাপারে আমি কনফিডেন্ট বাংলাদেশের লয়ারদের এই এক্সপোজার নাই, এই নলেজও নাই। সুতরাং প্রথমে এটা এনশিওর করতে হবে যে এই ধরনের লয়ার বাংলাদেশে থাকতে হবে এবং জাস্টিস ডিপার্টমেন্টকে একটা স্পেশাল ট্রাইব্যুনালের মতো করতে হবে। জেনারেল কেসের সঙ্গে তারা কোর্টের সঙ্গে আসতে পারবে, যেগুলো কি বলে, বাংলা কি বলে, ক্রিমিনাল কেসকে বলা হয়, আমার টার্মটা মনে আছে, ইংলিশে হচ্ছে, বাংলা হচ্ছে কি বলে এটাকে, ক্রিমিনাল না সিভিল, এই ধরনের কেস। তো সিভিল কেসগুলো যেগুলো পেশেন্ট সাপোজ কোনো কারণে পেশেন্ট ট্রিটমেন্ট পায়নি, পেশেন্টের কোনো ক্ষতি হয়েছে, এইগুলো। আর ক্রিমিনাল অফেন্স এটার মধ্যে যেমন পেশেন্টকে তার অ্যাম্পুটেশন দরকার ছিল না, জোর করে পা কেটে ফেলছে, ডাক্তার অপারেশন করে টাকা ইনকাম করার পারপাসে, অথবা তার সিজারিয়ান সেকশন দরকার ছিল না, সিজার করে টাকা, এটা ক্রিমিনাল মোটিভেটেড। সুতরাং আপনার জানতে হবে পেশেন্টকে যে কখন তারা কেস করতে পারবে। এই যে কেস করার যে ট্রেডিশনটা নাই, এই ট্রেডিশনটা যখন ইন্ট্রোডিউস হবে, ডাক্তার অটোমেটিক তার পেশেন্টকে, আমার ডাজন্ট মিন যে ঢাকা মেডিকেলে যে ঘটনাটা ঘটছে তারা তো যে নেগলিজেন্ট ছিল এরকমটা বলছিলেন, তারা দে ট্রাই টু ডু দ্য বেস্ট। এখন কথা হচ্ছে অনেক সেক্টরে অনেক সময় আমাদের অনেক কলিগরা কি বলবো ডিমোটিভেটেড হয়ে গেছে, সামহাও তারা এই করাপশনগুলো করে থাকে, যেখানে সিজারিয়ান সেকশন দরকার নাই তারা করে ফেলে। তো এইটার ইম্প্যাক্ট, নেগেটিভ ইম্প্যাক্ট তারা যদি বুঝতো আর জরিমানা হতো পেশেন্টকে, যে যদি সে 1 কোটি বা 2 কোটি টাকা দিত, ওই ওই ডক্টর জীবনেও আর মিস্টেক করতো না, তার 2 বা 3 বছর প্র্যাকটিসটাও, লাইসেন্সটা ক্যান্সেল থাকতো। আপনি চিন্তা করে দেখেন। তো এটা একেবারেই আর্জেন্টলি ইন্ট্রোডিউস করতে হবে। ঢাকা মেডিকেলের যে ক্যাওসটাকে আমি 100% গ্যারান্টি দিলাম, যদি মেডিকেল কাউন্সিল ঠিক হয়ে যায়, মানে ঠিক হয়ে যায় বলতে যেটা হওয়ার কথা, সারা বিশ্বে যে প্র্যাকটিস আছে, তো আমরা সেই সারা বিশ্বের বাইরে মানচিত্রে তো অবস্থান করতেছি না, ঠিক আছে না, আমরা তো আর অন্য গ্রহে বসবাস করি না। সুতরাং আমাদেরকে ওই স্ট্যান্ডার্ড কি বলবো টার্মস অ্যান্ড কন্ডিশন ফলো করতে হবে, এবং সেক্ষেত্রে এই যে বললাম মেইন স্টেক হোল্ডার মেডিকেল কাউন্সিল ইটসেলফ, আর এদিকে জাস্টিস সিস্টেম, জাস্টিস ডিপার্টমেন্ট অফ জাস্টিস, দুইটা, এবং তাদের এই কমপ্লেন করার যে একটা সিস্টেম থাকবে সেটাকে জনগণকে ওরিয়েন্টেড করতে হবে সিস্টেমের মাধ্যমে। যদি কেউ মনে করে না, মানে এটা এটা আসলে এটি এত ডিফিকাল্ট যে ইস্যু তা না, কেউ ওইভাবে ইনিশিয়েট নেয়নি। আর আমি অনেক লয়ারের সঙ্গে কথা বলছি বাংলাদেশে, তারা মনে করে কি ইম্পসিবল, স্টুপিড, মানে যারা লার্নেড, অনেক ট্যালেন্ট যারা লয়ার, তারা এটাকে কখনোই বলবে না যে ইম্পসিবল। যারা সারা বিশ্ব ঘুরে আসছে বিভিন্ন দেশে, তারা জানে পেশেন্ট কিভাবে আসবে
লয়ারের কাছে। সেই প্রথম স্টেপটা হচ্ছে ডিস্ট্রিক্ট পর্যায়ে তাদের এরকম একটা এন্ট্রি থাকবে যে তারা কোথায় তারা কেস নিয়ে আসবে। সাপোজ অনেকে মনে করবে যে লয়ার তো তারাই তো ক্রিমিনাল, তাদেরকে কেস দিতে যায় হ্যারাসমেন্ট, তারা তো কেস ডিল ঠিক মতো করে না, টাকা খায় বসে, এই কারণে তারা পেশেন্টরা লোকজন মোটিভেটেড না। তো উইথটাকে এনশিওর করতে হবে যে একটা স্পেশাল কি বলবো, আমি যদি বলি স্পেশাল কমিশন এবং স্পেশাল ট্রাইব্যুনাল যে দেশে তৈরি করে এবং অনেক পেশেন্টকে কি বলবো তাদেরকে দেখাতে হবে এইভাবে এই ক্ষেত্রে ডাক্তারের বিরুদ্ধে সু করা যায়। যখন তারা জানবে ডাক্তারের সঙ্গে তারা ঝগড়াঝাটি করার দরকার নাই, অ্যাটাকও করার দরকার নেই। সুতরাং তাদের এভিডেন্স নিয়ে তারা প্লেস করবে। যার কাছে ওই স্পেসিফিক একটা কমিটি আছে ডক্টর বা লিগাল টিম, আমি এটার ডিটেলস এখানে বলতে পারতেছি না কারণ একটু সময় লাগবে। তো ওই লিগাল প্রত্যেক ডিস্ট্রিক্টে সেই কোর্টের যারা লয়ার যে মেম্বার, দে আর নট মেনি অফ দেম, তাহলে তাদের সেই কোয়ালিফিকেশন থাকতে হবে, তাদের সেই ট্রেনিং থাকতে হবে। এবং এটা এই কোর্টটা এটা কে কন্ডাক্ট করবে এবং তারা যেন ইমিডিয়েট মানে অল্প দিনেই জাস্টিস সিস্টেম মানে বিচার বাড়িতে অনেক সময় লাগে এরকমটা যেন না হয়। ঠিক আছে, সাপোজ উইদিন কত বলবো 12 ক্যালেন্ডার মান্থস, মানে এক বছরের মাথায় যেন এই পেশেন্ট তারা পায়, যেমন জাস্টিসটা পায়, তাহলে দেখবেন ডাক্তারদেরকে কেউ অ্যাটাক করতে আসবে না, আই ক্যান গ্যারান্টি। এখন যেটা যদি এর পিছনে অন্য কোনো মোটিভ থাকে, যেমন এখনো ছাত্রলীগ যুবলীগ বা সেই হাসিনার লোকজন যদি কোনো কিছু করে সেটা আপনার যারা ল এনফোর্সমেন্ট এজেন্সি এবং গোয়েন্দা তারা জানতে পারবে যে এটা কি অন্য কিছু ছিল কিনা, খুব থাকার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে আপনাদের উচিত হবে, আমি নর্মাল মানে যে মেডিকেল কাউন্সিল এবং পেশেন্টস অ্যান্ড ডক্টরস রাইটসের কথা বলতেছিলাম। তো এটা আসলে আপনাদেরকে তাদেরকে বলবো যারা অ্যাডমিনিস্ট্রেশন ইনচার্জ আছে, তিনি হেলথ অ্যাডভাইজার যিনি এরকম কনসালটেশন উনি করবেন বাংলাদেশের বাইরে বা অন্যান্য দেশে কীভাবে চলে, মানে সেইখান থেকে তাদের কনস্টিটিউশন মেডিকেল কাউন্সিলের কপিটা তারা কালেক্ট করতে পারে। ইট কুড বি ফ্রম মালয়েশিয়া অথবা আমাদের স্ট্যান্ডার্ড যেটা সাউথ আফ্রিকা, এরকম দেশ চুজ করতে পারে। সেখান থেকে আমাদের ফার্স্ট করতে হবে মেডিকেল ডেন্টাল কাউন্সিলের এক্সিস্টিং যে যেটা আছে কি বলবো ইনফ্রাস্ট্রাকচারে বলি আর অ্যাডমিনিস্ট্রেশনে বলি, পুরোটাকে রিফর্ম নিয়ে আসতে হবে। এবং কনস্টিটিউশন অফকোর্স ফার্স্ট প্রায়োরিটি হবে কনস্টিটিউশন, ম্যান পাওয়ার চেঞ্জ হবে, সিস্টেম চেঞ্জ হবে, ইমপ্লিমেন্টেশন মেকানিজম এটাও চেঞ্জ হবে। এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কারা কারা এইটার মেম্বার হতে পারবে, কোন কোন লয়ার, কলিমুদ্দিন এই প্যানেলের মেম্বার হতে পারবে না উইদাউট হ্যাভিং প্রপার কোয়ালিফিকেশন। তাকে জানতে হবে এই মেডিকেল সায়েন্সের ব্যাপারে। এটা সব দেশে এরকম লয়ার আছে, তারা জানে বেসিক মেডিকেলের নেগলিসি কাকে বলে। তবে হ্যাঁ, তারা
স্পেসিফিক, যেমন যদি গাইনির কেস হয় সেই গাইনির গাইনোকোলজিস্টকে সঙ্গে সে বসবে, তার ওপিনিয়ন নেবে এবং কেসটাকে সে স্ট্যান্ড করবে। কারণ একটা লয়ার তো মানে মেডিকেল ফ্যাকাল্টির মানে বিভিন্ন ডিসিপ্লিনে তার নলেজ 100% থাকার প্রশ্নই আসে না। যদি তার 5% থাকে, এই 5%টা থাকার কথা শুধু কেস ডিল করতে, এই এই একটা ইস্যু আছে। তারপরে সে এক্সপার্ট ওপিনিয়ন নেওয়ার জন্য, কেসটাকে স্ট্যান্ড করার জন্য, যদি সার্জারি রিলেটেড কেস হয় সার্জনের সঙ্গে এরকম প্রফেসর কনসাল্টের সঙ্গে ডিল করবে, কনসাল্ট করে কেসটাকে সাজাবে, এরপরে ট্রায়ালে যাবে। আর ক্রিমিনাল কেস হলে তো সেই নেচারে সঙ্গে সঙ্গে ডাক্তার অ্যারেস্ট হবে। যদি ক্রিমিনাল, ক্রিমিনালের বাংলাটা হচ্ছে কি জানি, আমার মনে মেমোরিতে আসতেছে না, যে সরি, আমি সরি ফর দ্যাট। তো এইটাতে এটাকে বলা হয় টার্মসটা আসতেছে না কি, যাই হোক আপনারা বুঝে নেবেন যে এটা আসলে আমি কি বলতে চাচ্ছি। তো এটা করলে কিন্তু কি হয়ে যাবে, আজকের যে সমস্যাটা ঢাকা মেডিকেলে, এই যে এটা ঢাকা মেডিকেলে যে হয়েছে, এটা যে বাড়াবাড়িটা, তো এটা তো সব মেডিকেলে হয়ে থাকে, এবং ইভেন কি সদর হাসপাতাল হয়ে থাকে, উপজেলা পর্যায়ে হয়ে থাকে, ডাক্তারের চেম্বারে হয়ে থাকে। তো এটা হয়ে থাকে, এটা হওয়ারই কথা। কারণ অনেক ক্ষেত্রে ডাক্তারও অনেক সময় ইনলিগাল প্র্যাকটিস করে, গ্রোস ইনলিগাল প্র্যাকটিস করে, পেশেন্টদেরকে যে যে মিল্কিং করে, এবং তাদের যে সাকিং সিস্টেম, টাকা সাকিং, মানি সাকিং সিস্টেমটা খুব খারাপ। তো সেক্ষেত্রে যারা প্রেস্টিজিয়াস ডাক্তার, তাদের প্রেস্টিজ এবং তাদের রেসপেক্ট বা 100% পাবে। এটা ডিগনিফাইড ডাক্তারদের জন্য এই সিস্টেমটা অনেক ভালো। সুতরাং কোনোদিন কোনো পেশেন্ট তাদেরকে চোখ উঠে কথা বলবে না, সে তার মান সম্মান নিয়ে থাকবে। ওয়ান হ্যান্ডস যদি কোর্ট প্রুফ হয় যে doctors were negligent, then court would decide the penalty. It could be both financial penalty plus practice license can be cancelled for temporary. পার্মানেন্ট হওয়ার জন্য ওরকম সিভিয়ার টাইপের কেস থাকতে হবে, তো এবং রিপিটেড কেস থাকতে হবে, তার ইনকম্পিটেন্সি প্রুফ থাকতে হবে, অনেক এরকম। তো পার্মানেন্ট কথা বলা হতো, যদি 6 মাস, যদি 1 বছরই প্র্যাকটিস করতে না পারে, দ্যাটস মোর দেন এনাফ। আর যদি সাপোজ কোনো একটা অ্যাম্পুটেশনটাকে অ্যাভয়েড করা যেত, সে অ্যাম্পুটেশন করছে, আর সেই ক্ষেত্রে সেই লোকটার যে ব্যাকগ্রাউন্ড, সে কি চাকরি করতো, তার ইনকাম ছিল, এগুলো অনেকগুলো ফ্যাক্টর করে সেই ইয়েটা হয়, কি বলে, অ্যামাউন্টটা নির্ধারণ হয়। তো সুতরাং আপনাদেরকে এত ডিটেলসের ব্যাখ্যা আমি দিতে পারছি না, কারণ অ্যাকচুয়ালি সব বলতে গেলে 1 ঘন্টা পার হয়ে যাবে। এনিওয়ে, আমি বেসিকটা দেওয়ার চেষ্টা করলাম। তবে যারা ওই যে কি জানি না, আমার মনে হয় যে তাদের কথা বলে, রাজ কি নাম, সার্জিস, নাহিদ, যারা স্টুডেন্ট কোঅর্ডিনেটর আছে, লিডারশিপ, এবং এরা সবাই এই জিনিসটাকে ইয়ে করতে পারে, এনহ্যান্স করতে পারে, স্পিড আপ করতে পারে। তো এইভাবে এটা চলতে পারে না একটা দেশে। এটাকে একটা টাইম ফ্রেম, যে আমরা উইল ডু ইট উইদিন 45 days ও 20 ওয়ার্কিং ডেজ, এর মধ্যে এটা শেষ করতে হবে, ফাইনালাইজ করতে হবে। আপনারা দেখেন গ্যারান্টি যে এটা অনেক চেঞ্জ হবে। 100% না হলেও যদি 70% হয়, তো এটাও বিশাল একটা ক্রেডিট। বাংলাদেশের জন্মপর থেকে এই যে কি সমস্ত ইউনিয়ন আছে ভিতরে, আমি ওদের কথা
বলতে যাচ্ছি না, যারা পলিটিক্যালি সঙ্গে বিএমএ টিএমএ সিএমএ কিএমএ এগুলোর আমার সম্পর্কে আমার জানার ইন্টারেস্ট নাই। তবে তারা হচ্ছে what call power power hungry। এরা কোনো বেস্ট ইন্টারেস্ট অফ কান্ট্রি, বেস্ট ইন্টারেস্ট অফ দ্য ডিপার্টমেন্ট অফ হেলথ, এদের কোনো এরকম কোনো ইন্টেনশন নাই। কে প্রেসিডেন্ট হবে, কে সেক্রেটারি হবে, তাদের মধ্যে কত গ্রুপ আছে, এই ছাগলামিগুলো বন্ধ হওয়া দরকার। তো আমি উইথ ডিউ রেসপেক্ট আমি আমার ডাক্তার কলিগদেরকে বলতে চাই, আমি জানি বাংলাদেশের অনেক ডাক্তার আছে যারা অনেক ডিগনিফাইড, অনেক ইন্টেলিজেন্ট, তারা তাদের প্রেস্টিজ, তারা কনসার্ন, তারা এরকমই একটা সিস্টেম চায় যেখানে তারা তাদের যেটা প্রাপ্য রেসপেক্ট, কেন পেশেন্ট তাকে চেম্বারে আসে তাকে শাউট করবে, তাকে কেন কি বলবে মারতে চাইবে, মানে ইম্পসিবল। এটা কোনোভাবেই টলারেট করা যায় না। অন দ্য আদার হ্যান্ড তাদের প্রতি তো অনেক ইনজাস্টিস করা হয়েছে। আপনি যদি একজন নিউট্রালি চিন্তা করেন, ব্যালেন্স করতে চান, তাহলে কিন্তু চিন্তা করতে হবে পেশেন্টরাও আমাদের লয়ারদের মধ্যে অনেক অনেক ডাক্তারদের মধ্যে অনেক ডাক্তার মরালি, তাদের মরাল মানে কি বলবো স্ট্যাটাসটা এত নিচে নেমে গেছে যেটা শেমফুল, এটা অ্যাকচুয়ালি ডিসগাস্টিং, প্যাথেটিক। সেখানে অনেক বাংলাদেশের জনগণ জানে, তারা হয়তো তাদের কিছু করতে পারে না। তবে এই সিস্টেমটা প্লিজ আপনারা জনগণ, স্টুডেন্ট আর কি বলতেছি, স্টুডেন্ট আর জনতা, এই তাড়াতাড়ি যাদের কথা বললাম যে স্টেক হোল্ডার, তাদেরকে তাড়াতাড়ি এটা করার জন্য বলেন। আসলে আমি তো ভালো স্পিকার না যে কি অথবা সবাইকেই হতে হবে। তবে আমি আরেকটা কথা বলি যে শেখ মুজিবুর সকল বাংলাদেশের ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে বলা হয় যে সে একজন ভালো স্পিকার, ভাষণ দিতে পারতেন। যখন সেটা কিন্তু আবার যখন দেশ চালাতে যান সেখানে অপোজিট তার অবস্থাটা ছিল, আপনারা সবাই জানেন। ভাষণ দেওয়াটা একটা কোয়ালিটি, কিন্তু ওর থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনি যদি দেশটা চালাইতে পারতেন ভালো। শেখ মুজিবুর দেশ চালানোর জন্য আর ভাষণ দেওয়ার ক্ষেত্রে পটু ছিল, কিন্তু উল্টাটা তার ক্যাপাসিটি ছিল মিনিমাম দেশ চালার ক্ষেত্রে, যোগ্যতা মোটে ছিল না। সুতরাং এখন আমার যে যারা আমার ছেলে সমক্ষ যারা, এই যে কি নাম নাহিদ, এরা এরা তো আমার ছেলের মতন, তো তাদেরকে বলবো তোমরা শেখ মুজিবের মতন ভাষণ দেওয়া শিখো না। ওটা ওটা মানে ইম্পর্টেন্ট ফ্যাক্টর না, কারণ সে একটা উদাহরণ দিয়ে গেছে, ভাষণ দিয়ে গেছে, কিন্তু কাজের ভালো কাজ করতে পারে না। তো অনেক লোক আছে ভাষণ দিতে পারে কিন্তু ভালো কাজ করতে পারে না। আমি কিন্তু ভাষণ দিতে পারি না, তবে আমি কনফিডেন্ট আমি ভালো কাজ করার আমার অ্যাবিলিটি আছে। তো এটা এটা আসলে এই কোয়ালিটিটা এখন যারা আছে অ্যাডভাইজারের, এই কোয়ালিটিটা অ্যাচিভ করা দরকার। আপনি যতটা লেকচার দেবেন তার থেকে বেশি ভালো কাজ করতে পারবেন। হ্যাঁ, আপনার যে সেই ক্যাপাসিটিটা, এটাকে কী করতে হবে, অ্যাচিভ করতে হবে। এখন আমি যেগুলো যাদেরকে কি সেদিন যারা আমি ঢাকা মেডিকেলে গিয়েছিল, তুই নাম সার্জিস আর কি আরেকজন নাম বলতে পারতেছি না, তারা তো তারা যদি কেন কিভাবে
একটা এগ্রেসিভ নেশনে তারা ডাক্তারদেরকে অ্যাটাক করে না সাউথ আফ্রিকায়। তারা তো ওরা যতটা বারবারিয়ানস, তারা তো প্রতিদিনই ডাক্তারকে কিল করার কথা ছিল। সেটা হয়নি কেন? কারণ ওই যে মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল, এখানে এই একটা মেইন ফ্যাক্টর। আর যারা ট্রেন অ্যাটর্নি আছে, এই কীভাবে ডাক্তারদের নেগলিজেন্সি এবং কেসগুলো পেনাল্টি, কম্পেনসেশন, ড্যামেজ এগুলো করতে হয়। সেই কারণে ডাক্তাররা সবসময় আতঙ্কে এবং ভয়ের মধ্যে থাকে। এখন ডাক্তারদের কোনো ভয় নাই, যত বড়ই অপরাধ করুক জানে যে সে জেলে যাবে না, তার জরিমানা হবে না। আমি বিশেষ করে যারা অভ্যস্ত হয়েছে ক্রাইম করে, আমি অনেক ডাক্তারকে শুনছি যে 100% সিজার করে। তো এটা বড় অন্যায়, যেখানে সিজার হয়তো ইন্ডিকেটেড এট অ্যাভারেজ 52% ওরও, সে দেখা গেছে তার জীবনে পেশেন্ট যা আসছে সব 99% নিশ্চয় সিজার করছে। সেই হিসাবে তার অনেক দিন আগে প্র্যাকটিস বন্ধ হয়ে যাওয়ার কথা এবং অনেক কোটি টাকা জরিমানা দেওয়ার কথা। আর এইগুলো যদি জানতো ডাক্তার, এগুলো করতো না। তো কোথায় তাহলে প্রবলেমটা কোথা থেকে শুরু হয়েছে? মেডিকেল ডেন্টাল কাউন্সিলের প্রপার কনস্টিটিউশন অ্যান্ড এটার অ্যাপ্লিকেশন। তো এটাকে অ্যাপ্লাই করার মানে যা ছিল সেটারও অ্যাপ্লিকেশন ছিল না। তো সুতরাং এখন আমরা ইমপ্লিমেন্টেশন মেকানিজমের উপরে সেকেন্ড ফেজে জোর দেব। তো আমি জানি না আমি বুঝতে পারলাম কি না। তো আমার তো ডিউটি আছে, আমি আসলে এই সময়টা এত বেশি বাংলাদেশ কনসার্নে কথা বলতে হয়। তখন আমি দেখা গেছি যে রাত পার হয়ে গেছে, সকালে ডিউটিতে আমি ইনক্যাপাসিটেড হয়ে যাই। তো এনিওয়ে, for the best of, for the sake of Bangladesh, for the sake of patient and the sake of my colleagues, bilateral comprehensive যে মেকানিজম সৃষ্টি করার জন্য এই ভিডিও ক্লিপটি করি। এটাতে আমার কোনো বেনিফিট নাই যে আমাকে বাহবা দেবে, দিয়ে আমার লাভ কি, বা আমি কি কোনো পজিশন গভর্নমেন্টের কাছে চাচ্ছি, সেই কি বলবো ইন্টেনশন নাই। শুধু অ্যাডভাইস করতে চাই, আর এর বিনিময়ে কিছু চাই না। সূরা ইয়াসিনে একটা আয়াত আছে যে মদিনার অপর প্রান্ত থেকে এক গ্রুপ লোক আসে বলল, হে আমার সম্প্রদায়েরা, তোমরা নবীর প্রতি কেন ক্ষুব্ধ, তার কথা কেন শোনো না? সে তো তোমাদের কাছে তার বিনিময়ে কিছু চায় না। আমি বাংলায় বললাম, নবীর পক্ষে অন্য এক সম্প্রদায়ের লোক, যারা মুসলমান না, কিন্তু নবীর যখন তাদের ভালো অ্যাডভাইস করত, তারা নবীজির চড়াও হতো। তখন ওদের লিডার বলতেছে যে, হে আমার সম্প্রদায়, তোমরা তারপর কেন মানে করো, মানে খারাপ আচরণ করো? কারণ সে যে তোমাদেরকে ভালো অ্যাডভাইস দেয়, সে তার বিনিময়তে সে তোমাদের কাছে কিছু চায় না। এটা কিন্তু সূরা ইয়াসিনের কত নম্বর আয়াত আমি বলতে পারতেছি না, এটা তার মান। তো আপনারা আমাদের দেশে যখন মুসলমান ডাক্তারদের মধ্যে অনেকেই ভালো আছে, কি বলবো, ইসলামিক মাইন্ডেড আছে, তারা আমার এই কথাটা বুঝবে। তো আমার ভুল ত্রুটি হলে আমি মাফ চাচ্ছি। আর আমার যদি মনে করেন কেউ আমাকে সংশোধন করতে চান, মোস্ট ওয়েলকাম। আমার এক্সপিরিয়েন্স almost 32 years in South Africa. Apart from health sector, I could say there are so many things I could say, but anyway, it was very emergency issue. So please take care of this issue in amicable way.
ওকে, আসসালামু আলাইকুম।